সবাইকে স্বাগত। একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। শুরুতেই রয়েছে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বাংলাদেশের শ্রম বাজার নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সেন্টার ফর এনআরবি এর চেয়ারপারসন MS শেকেল চৌধুরী। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, শুরু করতে চাচ্ছি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিটা নিয়ে শুরু করতে চাচ্ছি। এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, অর্থনীতি অনিশ্চয়তার দিকে যাচ্ছে, বিশ্ব অর্থনীতি অনিশ্চয়তার দিকে যাচ্ছে, এমন অবস্থায় বাংলাদেশের অর্থনীতি আসলে কোন দিকে যাচ্ছে? আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ করবার জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায়। আজকে আমাদের জাতির জন্য একটা বিশেষ দিন। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ শুরু হয়েছে। আমরা সংসদ নেতা এবং বিরোধী দল সহ যারা এই সংসদে অংশগ্রহণ করছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের সকলের সৌভাগ্য সফলতা কামনা করি এবং আশা করি তারা সকলে মিলে দেশের স্বার্থ এবং আমাদের প্রবাসীদের স্বার্থে কাজ করবেন। আর যে প্রশ্নটি আপনি আনলেন যে ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং এই ক্ষতির পরিমাণ কি ব্যাপক হবে এটি আরও কিছুদিন পরে সামনে আসবে। আপনি খেয়াল করেন GCC গলফ কোঅপারেশন কাউন্সিলের যে 6টি দেশ, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, আরব আমিরাত, এই দেশগুলো আমাদের অর্থনীতির কিন্তু একটা মূল শক্তি এবং এখান থেকে কিন্তু রেমিটেন্স বেশি আছে। এই 6টা দেশ এবং লেবানন মিনে আমাদের কিন্তু এখানে কর্মী গেছে। গত 25 বছর আমাদের শ্রমবাজার ছিল 1,42,00,000 মানুষ আমাদের ওখানে গেছে। তো সেই কিছু ফিরে এসছেন, আবার কিছু আবার যুক্ত হয়েছেন মঠে। তো এখান থেকে আমরা রেমিটেন্স প্রায় 51% রেমিটেন্স কিন্তু আমরা এই 7টা দেশ থেকেই পাই। আমাদের মূল শ্রমশক্তির যে রেমিটেন্স প্রেরণ, এই জায়গাটা কিন্তু অনেক বেশি। সৌদি আরব তো ডেফিনেটলি মুখ্য জায়গায় আছে। তো আমি মনে করি যে এইখানে যুদ্ধ বেঁধে দেওয়ার আমার কোনো দায় নেই, কিন্তু আমি দায়গ্রস্ত হয়ে গেছি। আমি কিন্তু এটার জন্য কোনোভাবেই আমার কোনো দায় নেই, কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। তো এই জায়গা থেকে আমাদের বের হতে হলে আন্তর্জাতিক একটা ব্যবস্থাপনা ছাড়া সম্ভব নয়। আমাদের ক্ষতিটা আমাদেরকে যতটা পারা যায় মোকাবেলার চেষ্টা করতে হবে। সবচেয়ে আগে যে কাজটি করতে হবে যে এই দেশগুলোতে যে শ্রমশক্তি আছে, আমাদের যে মানুষগুলো আছে, তাদের নিরাপত্তার ব্যবস্থাটা মাথায় রাখা। পূর্ণাঙ্গ নিরাপত্তা বাংলাদেশের মতো একটা ছোট অর্থনীতি দেশ সক্ষমতার মধ্যে, সীমিত সক্ষমতার মধ্যে আমরা সব পারবো আমি এটা বলবো না, কিন্তু আমাদের আন্তরিকতা যেন সব থাকে যতটুকু সম্ভব, এবং ততটুকু মিশনগুলোতে আন্তরিকতা যেন সবচেয়ে বেশি থাকে। মিশনের কর্মকর্তারা তাদের পরিবারের চেয়ে গুরুত্বপূর্ণভাবে যেন এই মানুষগুলোকে খেয়াল করেন, কারণ ওদের কারণেই কিন্তু মিশনগুলো ওখানে আছে এবং ওনারা আছেন। এই মানসিকতাটা আমি সর্বাগ্রে কামনা করি। জি, আপনার কথাটা টেনে আমি বলছি যে আপনি যেটা বলছেন যে মধ্যপ্রাচ্য থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে এবং যেহেতু হচ্ছে যুদ্ধ পরিস্থিতি চলমান, তো সেক্ষেত্রে আসলে এই যে রেমিটেন্স প্রবাহ অবশ্যই নিঃসন্দেহে কমে যাবে। এবং আপনি যে সেফটি সিকিউরিটির কথাও বলেছেন এসব ক্ষেত্রে, সেই বিষয়গুলো নিয়ে আমি অবশ্যই কথা বলবো। এই রেমিটেন্স প্রবাহটা কমে গেলে আমাদের অর্থনীতির উপর বড় একটা ধাক্কা চলে আসবে। তো সেক্ষেত্রে আসলে কি করা উচিত? তাৎক্ষণিকভাবে এটি রোধ করবার কোনো ক্ষমতা আমাদের নেই। আমাদের ব্যাংকিং চ্যানেলগুলোতে যে রেমিটেন্সটা আসে, তারা কিন্তু উপার্জন করে কাজ করে বলেই কিন্তু রেমিটেন্সটা আসে। যদি সেখানে কাজ না থাকে, এগুলো তো কন্ট্রাকচুয়াল জব, আমাদের দীর্ঘমেয়াদী খুব একটা কাজ না। এগুলো হচ্ছে আমাদের লোকজন কিন্তু কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে বেশি কাজ করেন, মেনটেন্যান্সে কাজ করেন, সিকিউরিটিতে কাজ করেন। আমরা খুব হায়ার এন্ডের কাজ কিন্তু এই দেশগুলোতে আমাদের লোকজন তেমন নেই। তো সুতরাং এবং কিছু স্মল ট্রেড বিজনেসম্যান আছেন, তারা কাজ করেন। তো ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, কনস্ট্রাকশন এগুলো যদি না চলে তাহলে কাজ নেই। কাজ না থাকলে কিন্তু আমার কর্মীটি বেকার। এখন যদি তিনি বেকার হয়ে যান তাহলে তার ডাবল খরচ। এক হচ্ছে কোনো উপার্জন নেই, কিন্তু তাকে বসে বসে খেতে হবে, থাকতে হবে। আমরা যে এত মানুষকে একসাথে দেশে ফিরিয়ে আনবো বা ওরাও যে ফিরে আসবেন, সেটিও কিন্তু খুব সম্ভব নয় এবং বাস্তবিক অর্থে এটি কিন্তু একটু বেশ জটিল। কারণ উনি যুদ্ধের মধ্যে যদি ফিরে আসেন,
আবার উনি কবে যাবেন, ভিসার ইস্যুগুলো আছে, তার যাওয়ার ইস্যু আছে, আসা যাওয়ার যে ট্রান্সপোর্টেশন কস্ট আছে, এই ফেসিলিটিসও কিন্তু প্রায় অচল এখন কিন্তু ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টেশন পার্টিকুলারলি দি এয়ারওয়ে সার্ভিসেস ইজ ভেরি ভেরি ডিসরাপ্টেড। সারা পৃথিবীতে কিন্তু এই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক কানেকশনগুলো সব ডিসরাপ্টেড হয়ে আছে। সুতরাং আমাদের এই ঝুঁকিটার যখন আসবে, আমাদের রেমিটেন্স কমে যাবে, আমার অর্থনীতির রিজার্ভের উপরে আমার ব্যালেন্স অফ পেমেন্টের চাপ হবে। এই চাপগুলো মোকাবেলা করবার জন্য আমাদেরকে আপৎকালীন পরিকল্পনা নিতে হবে। এখানে কিন্তু নতুন করে পরিকল্পনার মধ্যে এটি হতে পারে আমাদের হোম ইনবাউন্ড বা আমাদের ডোমেস্টিক ইকোনমিতে যে আমাদের ইনভলভমেন্ট আছে, আমরা যে খরচগুলো করি সাশ্রয় করা। আমি এই সংসদের কাছে প্রথমে একটা কৃতজ্ঞতাও জানাই, অভিনন্দন জানাই যে প্রথম দিনের বৈঠকে সরকারি দল কিন্তু বলেছেন যে তারা ফ্ল্যাট গাড়িগুলো নেবেন না। এই যে একটা সাশ্রয়, এখান থেকে আমি অনুমান করছি প্রায় 1000 কোটি টাকায় এক সিদ্ধান্তে সেভ হয়েছে রাষ্ট্রের। এবং সরকারি দলের পরে বিরোধী দলীয় ঘোষণা করেছেন তাদের অনুষ্ঠানে, তাদের বৈঠকে, যে তারাও ফ্ল্যাট রিটার্ন নেবে না, সেখানেও প্রায় আরও 400 কোটি টাকার মতো। অর্থাৎ প্রথম দিনই কিন্তু এই সংসদের সূচনার সংসদ সদস্যরা 1400 কোটি টাকা সাশ্রয় করেছেন। ওনারা যদি সাশ্রয়ী হন, আমাদের যে নতুন সরকারের প্রধানমন্ত্রী অত্যন্ত স্বাভাবিকভাবে চলাফেরা করছেন, বা উনি খুব সহজে সব কিছুর মধ্যে যাওয়ার চেষ্টা করছেন, জটিলতাগুলো অ্যাভয়েড করার চেষ্টা করছেন, অপচয় রোধ করার চেষ্টা করছেন। এই জিনিসটি কিন্তু আমাদের পুরো সরকার ব্যবস্থায় প্রায় 60 জন মন্ত্রী উপদেষ্টা কিন্তু আছেন। ওনারা যদি ব্যয় সাশ্রয়ী হন, বাংলাদেশ ব্যয় সাশ্রয়ী হবে। আমাদের দেশ কিন্তু এখনও মানে আমাদের অগ্রজ দিকে তাকায়, ওদিকেই কিন্তু মানুষ তাকায়। তো ওনারা যদি সাশ্রয়ী হন এবং ওনারা যদি খরচগুলো কমানোর চেষ্টা করেন এবং ব্যক্তিগত লাভালাভের ঊর্ধ্বে উঠতে রাষ্ট্র, সরকার এবং দেশের অর্থনীতিকে এই আপৎকালীন সময়ের কথা চিন্তা করে যদি করেন, অনেক কিছু সাশ্রয় করা যাবে। প্রজেক্টগুলোতে অপ্রয়োজনীয় প্রজেক্ট ডাইরেক্টররা অপ্রয়োজনীয় প্রজেক্ট দেন, এগুলো করেন কিন্তু অনেক সময় তাদেরও স্বার্থে, চিন্তা একটা মাথায় থাকে এবং সাথে কিন্তু তাদের সুবিধাগুলো তারা দিয়ে রাখেন। এখান থেকে যদি এবং সংসদ সদস্যরা এই কাজগুলোতে যদি ভালো তদারকি করেন, নিজেদের অতীতের যে সকল কালিমা আছে সকলে এগুলো ঘুচিয়ে, এই কালিমার কারণে কিন্তু অপচয় বেড়ে যায়, প্রজেক্টের খরচ বেড়ে যায়। আমরা মনে করব এই সরকারের প্রধান যিনি দায়িত্ব নিয়েছেন, এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত স্পিডে তিনি আগাচ্ছেন, প্রতিদিনই কিছু না কিছু নতুন করে চিন্তা করে নতুন জিনিস নিয়ে আসছেন সামনে। এগুলো খুব প্রথম দিকে খুব ভালো লাগছে। আমরা এগুলোর স্থায়িত্ব চাই এবং আমরা চাই এভাবে তার মন্ত্রিপরিষদ, সংসদের সদস্যবৃন্দ, সরকারি দল এবং বিরোধী দল এখন পর্যন্ত একটা ভালো টিম স্পিরিট আমরা দেখতে পাচ্ছি। এই টিম স্পিরিট যদি রক্ষা করা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশনা যদি তার মন্ত্রিপরিষদ যথাযথভাবে বাস্তবায়ন করেন, সংসদের সদস্যরা যদি তাদের যথাযথ দায়িত্ব পালন করেন এবং তারা যদি সাশ্রয়ী হন। এখন কিন্তু সাশ্রয় ছাড়া, অপচয় কমানো ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। এই যে মনে করেন বিদ্যুতের উপর একটা চাপ আসবে, কারণ হরমুজ প্রণালীতে যে আক্রমণ শুরু হয়েছে, ন্যাচারালি দুদেশ যুদ্ধ করছে, তারা প্রত্যেকের যার যার সুবিধা, তেলের সরবরাহ কমে যাবে। তেলের সরবরাহ কমে গেলে আমাকে বিকল্প ব্যবস্থায় তেল কিন্তু একটা চাপ তৈরি তো হয়েছে। আপনি রাস্তাঘাটে দেখছেন পেট্রোল পাম্পগুলো থেকে 1-1.5 কিলোমিটারের লম্বা লাইন হয়েছে। এর কারণটা হচ্ছে ওখানে পর্যাপ্ত পরিমাণ তেল, অথবা আমাকে একটু সাশ্রয়ে যেতে হচ্ছে। এইখানে আমি মনে করব আমাদের জনগণ যারা আছে, আমরাও যেন একটু সচেতন হই, যেন বাড়তি ঘোরাফেরাগুলো করে বিদ্যুৎ খরচ, তেল খরচ যেন বাড়িয়ে না দেই। আমরা এখন রোজার মাস, আমরা নিশ্চয়ই কোনো বিভিন্ন রকমের ইবাদত বندگিতে থাকবো, কিন্তু সেখানেও যতটা সম্ভব বিদ্যুৎ সাশ্রয়ী হয়ে, দুজন দুঘরে নামাজ পড়ছেন, দুটো বাতি জ্বলছে, দুটো ফ্যান চলছে, অথবা দুটো এসি চলছে, দুজন এক ঘরে নামাজ পড়ার সুবিধা থাকলে সেটা যদি আমরা করতে পারি, বা এইরকম আর কি, যে প্রত্যেকটা পরিবার থেকে যদি সাশ্রয় শুরু হয়, আমি কিন্তু বলতে পারি আমাদের ঘরেও আমরা এগুলো চেষ্টা করছি। মানে এটা হচ্ছে মানসিকভাবে যদি আমি চেষ্টা করি যে আমি বিপদে আছি, কিভাবে রক্ষা পাবো, আমার কাছে 1 বোতল পানি আছে, সারাদিন আমি এটিই পাবো, তাহলে কিন্তু আমি চিন্তা করে একটু খরচ করব, যাতে করে পুরোটা দিন দিয়ে আমার এটা দিয়ে চলতে পারে। এই ব্যবস্থাটা যদি যাই, এই সাশ্রয় দিয়েই কিন্তু আমাকে এখন, এবং অপ্রয়োজনীয় খরচগুলো এখন হ্রাস করে ফেলতে হবে। অপ্রয়োজনীয় অনেক খরচ আমাদের আছে, লাক্সারিতে আছে। এই লাক্সারিগুলো মাঝে মাঝে জীবনের প্রয়োজনে আছে, কিন্তু এখন লাক্সারি নয়, এখন একেবারেই প্রয়োজনীয় যেটি, এটি করা। বিদ্যুৎ সাশ্রয়, জ্বালানি তেলের সাশ্রয়, এটি খুব জরুরি। আমাদের কমন
ট্রান্সপোর্টেশন ইউটিলাইজ করা, কিছু কিছু যদি অল্প জায়গা হেঁটে হেঁটে যাওয়া। যদিও এখানে একটা সুখবর আছে যে সরকারিভাবে এরই মধ্যে বলা হয়েছে যে জ্বালানি তেলের এই মুহূর্তে এখনো ওরকম কোনো না, ঘাটতি এখনো নেই। আমি এখনো- বলছি যে আমাদের যে সরবরাহ লাইন আছে এবং কিছু যে ইতিমধ্যেই কিন্তু পোর্টে এসে গেছে, আমরা এখনো ঝুঁকিতে নেই। কিন্তু এটি কতদিন চলবে এটি কিন্তু আমাদের হাতের বাইরে। এটি কিন্তু যারা যুদ্ধ করছেন আর যারা আক্রান্ত হচ্ছেন তারা ছাড়া কেউ বলতে পারছে না এটা কতদিন চলবে। সুতরাং যিনি চালাচ্ছেন আমাদেরকে তার মতো করেই আমাদেরকে প্রোগ্রাম করে আগাতে হবে। সরকারকে এই জন্য আমি বলবো, সরকার কিন্তু বিকল্প ব্যবস্থা কিছু কিছু নিয়েছেন। এখানে যেন কোনো অপচয় না, এইসব জায়গাতে ইমার্জেন্সি পারচেজগুলোতে আমরা দেখেছি অপচয় হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার পুরনো অভিজ্ঞতা থেকে বলবো, উনি যেন খেয়াল রাখেন এখানে যেন অপচয় না হয়। কারণ অপচয় কখন হয়, কখন বোঝা যায়, যখন সরকার থাকেন না। আমরা কিন্তু আগের সময়ের অনেক কিছু এখন শুনতে পাচ্ছি। এর আগের সরকারের দীর্ঘদিন যে সরকার ছিলেন তাদের অনেক রকমের অপচয়, ব্যাংক লুটপাট, এগুলোর খোঁজ কিন্তু আমরা পড়ে পেয়েছি। অনেক কিছু সামনে তখন ছিল না। আমাদের এখনকার সরকার যিনি সরকার প্রধান যিনি, তাকেও মনে রাখতে হবে তার ত্রুটি বিচ্যুতিগুলো তার চোখে এখন যদি না পড়ে পরবর্তীতে পড়বে। আমরা যদি একটু নতুন সরকার, নতুন সংসদ, নতুন পরিকল্পনা এই বিষয়গুলো নিয়ে একটু পরে আসি, তার আগে আরেকবার যদি একটু যুদ্ধ পরিস্থিতির দিকে যদি একটু ফিরে যাই, সেক্ষেত্রে আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে ওখানে যারা যে শ্রমশক্তি আমাদের এই মুহূর্তে কাজ করছে তাদের সেফটি সবার আগে দরকার। এই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলি, তো এই বিষয়টা নিয়ে অবশ্যই কথা বলবো, তার আগে একটু বিরতি নিয়ে আসছে। দর্শকের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বাংলাদেশের শ্রম বাজার নিয়ে কথা বলছিলাম সেন্টার ফর এনআরবি এর চেয়ারপারসন এমএস শেকিল চৌধুরীর সঙ্গে। প্রিয় দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি এবং বিরতির আগে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম এবং যেমনটা আমি বলছিলাম যে আসলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলতে চাচ্ছি একটু, এবং আপনি বলছিলেন যে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে আমাদের এই মধ্যপ্রাচ্য থেকে, সেটা ৬০ থেকে ৭০% মতো আসে। তো এই যে রেমিটেন্স, যেটার উপর ভর করে আমাদের অর্থনীতি টিকে আছে এবং যাদের মাধ্যমে সেই রেমিটেন্সটা আমরা পাই, তাদের সেফটি সিকিউরিটির কথা একটু বলতে চাচ্ছিলাম যে এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের কী ধরনের পদক্ষেপ নিলে কিছুটা হলেও তাদের সেফটি সিকিউরিটির বিষয়গুলো চিন্তা করা হবে। আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয়টি সামনে আনলেন। এই যুদ্ধকালীন সময়ে এই যে কোলাবোরেটিভ ড্যামেজ হচ্ছে, ইরানে আক্রমণ হচ্ছে, ইরান কিন্তু মানে আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট আশপাশের দেশগুলোতে আক্রমণ করছে, এতে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ইতিমধ্যেই আমাদের 4 জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন, আমরা তাদের মাগফিরাত কামনা করি। এই ঘটনাগুলো যেভাবে ঘটছে, অনেকগুলো তথ্য সাধারণ শ্রমিক বা একজন প্রবাসীর কাছে যা থাকবে না, সেই জন্য মিশনগুলোর মাধ্যমে তথ্যগুলো যদি সরবরাহ করার একটা ব্যবস্থা রাখা যায়। এখন তো ফোন, মোবাইল ইত্যাদি খুব সহজ হয়ে গেছে সব জায়গাতেই। এই তথ্যগুলো সরবরাহ করার জন্য হটলাইন সার্ভিস এবং যে সকল প্রবাসীরা যে অঞ্চলগুলোতে আছেন, বিশেষ করে ঝুঁকিপূর্ণ এরিয়াতে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশে কিন্তু এই বম্বিংগুলো হচ্ছে বা ড্রোন আক্রমণ হচ্ছে। সুতরাং এগুলো অ্যাভয়েড করে তাদের চলতে হবে, তাদের ব্যক্তিগত প্রিপারেশন হলো সেটি। আর মিশনগুলোর কাজ হবে ফুল টাইম হটলাইন সার্ভিস, পর্যাপ্ত পরিমাণে এই অঞ্চলগুলোতে, এই ৬-৭টা দেশ যেগুলো আক্রান্ত হয়েছে এগুলোতে বা যেগুলোর মধ্যে আক্রমণের কেন্দ্রে রয়েছেন, এগুলোর মানুষদের কাছে রিচ করবার জন্য হটলাইন সার্ভিসটাকে খুব নিয়মিত রাখা, যাতে মানুষজন পায়, এবং কিছু তথ্য আদান প্রদান করা। এবং প্রবাসীদেরকেও আমরা অনুরোধ করব তারা যেন একে অন্যে যোগাযোগ রাখেন। এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের সাথে যা খোঁজখবর রাখা, কে কোথায় বিপদে পড়েছে, এগুলো হচ্ছে যে আমাদেরকে টোটালি কিন্তু এখন আর সরকারি ব্যবস্থাপনা বা রাষ্ট্রীয় আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকার পথ নেই। আমরা রীতিমতো যুদ্ধের মাঠে আছি। এই যুদ্ধের মাঠে প্রত্যেকে সহযোগিতা করতে হবে, সরকারের উদ্যোগ থাকতে হবে। মিশনগুলোর কর্মকর্তাদেরকে কিন্তু মানে খুব প্রয়োজনীয় সময় ছাড়া পুরো সময়টাই এই তদারকির মধ্যে তাদেরকে থাকা উচিত আমি মনে করি, এবং অত্যন্ত আন্তরিকতার সাথে যেন তারা সহায়তা করেন। এবং ইমিডিয়েটলি আমি সরকারের কাছে অনুরোধ করব, এইসবের স্কেলিটন কিন্তু খুব বড় নয়, মিশনগুলোতে অনেক বেশি লোক নেই, যেভাবে আমাদের জনসংখ্যা সেখানে আছে সেরকম লোক নেই। সুতরাং আপৎকালীন সময়ে হলেও, পার্মানেন্ট যদি সেই পোস্টিংগুলো নাও করা যায়, আপৎকালীন সময়েও যদি সম্ভব হয় এই মিশনগুলোতে আরও কিছু লোকবল বাড়ানো, যাতে করে তারা তাদেরকে সেবা দিতে পারে। জি, আপনি বলছিলেন যে এরই মধ্যে আসলে আমাদের 4 জন শ্রমিক, 4 জন ভাই মারা গেছেন।
তো অনেক সময় আমরা দেখতে পাই যে এরা তাদের হচ্ছে শেষ সম্বলটুকু বিক্রি করে বা যে কোনো উপায়ে তারা অর্থ সংগ্রহ করে তারপর পাড়ি জমান বিদেশে। তো এরকম সিচুয়েশনে আসলে বাংলাদেশ সরকারের কি করা উচিত তাদের পরিবারের জন্য? স্বজন হারানোর ব্যথা তো সেটা তো আমরা মুছতে পারবো না বা ঘোচাতে পারবো না, তো তাদের ফাইন্যান্সিয়ালি যদি কোনো একটা সাপোর্ট দেওয়া যায় সেটা আসলে কি করা যায়? খুব ভালো কথা এনেছেন সামনে। আমারও মনে ছিল যে এই কথাটা আনবো। যারা মারা যাচ্ছেন বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, যাদের লাশ আসছে, লাশটা তো অবশ্যই বিনামূল্যে পরিবহনের ব্যবস্থা করতে হবে রাষ্ট্রীয় উদ্যোগে। ইতিমধ্যে একটি লাশ এসছে এবং আমি খুব খুশি হয়েছি, প্রবাসী মন্ত্রী নিজে ওই লাশটি নিয়ে তার গ্রামের বাড়িতে মৌলভীবাজারে গেছেন। আমাদের দুবাইতে একজন মানুষ মারা গিয়েছিলেন, মানে ইউএইতে, তার লাশ নিয়ে। তো এটাকে আমরা খুব আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা মনে করব সরকার এই যারা মৃত্যুবরণ করছেন তাদেরকে একটা আর্থিক সহায়তা দেওয়া, পরিবারকে একটি সুযোগ করে দেওয়া এবং সম্ভব হলে তার পরিবারের আরও একজন লোককে পরবর্তী সময়ে সুবিধাজনক সময় বিদেশ পাঠানোর জন্য ব্যবস্থা নেওয়া। এগুলো যদি সরকারি উদ্যোগে করেন তাইলে কিন্তু রাষ্ট্রের উপকার হবে, মানুষ কৃতজ্ঞ হবে এবং প্রবাসীরা আরও বেশি দেশের প্রতি আন্তরিক হবে, দরদি হবে। এবং তারা যেভাবে রেমিটেন্স পাঠান, এই রেমিটেন্স কিন্তু আমার অর্থনীতির ভিত মজবুত করে রেখেছে, এর বলার কোনো বিকল্প নেই। এত বড় স্যাক্রিফাইস করছেন এবং তারা জীবন দিয়েই কিন্তু তার উপার্জনের মধ্যে তিনি মারা গেলেন। এই জন্য যারা মৃত্যুবরণ করছেন এবং ভবিষ্যতে যদি এরকম দুর্ঘটনা ঘটে, এদেরকে আর্থিকভাবে সহায়তা করবার জন্য বিভিন্ন ব্যাংকগুলোকে এগুলোর ব্যাপারে যদি তাদের সিআরএস ফান্ড থেকে যদি ব্যবস্থা করে দেওয়া যায়, সিএসআর ফান্ড, সরকারের ফান্ড থেকে, কল্যাণ তহবিলের ফান্ড থেকে, প্রবাসী কল্যাণের একটা ব্যাংক আছে, সেখানে প্রবাসীদের টাকা রাখা আছে, সেই তাদের সঞ্চিত টাকা থেকেও করা, রাষ্ট্রের সম্পদ থেকেও কিছু সহায়তা করার একটা পরিকল্পনা নিয়ে একটা ফান্ড করে রাখা উচিত, যাতে করে তাৎক্ষণিকভাবে মৃত মানুষকে সহায়তা করা যায়। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একদম ছোট্ট করে একটু জানতে চাইবো যে আজকে যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছে এবং অর্থনৈতিক দিকগুলো বিবেচনা করে কোন কোন খাতকে আসলে সরকারের প্রায়োরিটি দেওয়া উচিত সবচেয়ে বেশি? সর্বাগ্রে সরকারকে প্রায়োরিটি দিতে হবে কর্মসংস্থান এবং স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজ। বড়গুলোকে সাশ্রয়, বড়গুলোকে বেশি সেবা দিতে গিয়ে প্রয়োজন আছে, কিন্তু বেশি সেবা দিতে গিয়ে, বাড়তি আধিক্য দেখাতে গিয়ে তারা ব্যাংক লুট করেছেন। এই ব্যাংক লুটারগুলোকে রোধ করতে হবে, এদেরকে আওতায় আনতে হবে এবং যারা অন্যায়ের সাথে জড়িত নয়, শুধু রাজনৈতিক কারণে যেন কোনো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত না হন, আর্থিক খাত যেন ক্ষতিগ্রস্ত না হয়, কোনো শিল্প কারখানা শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে যেন বন্ধ না থাকে, আমরা এটি সরকারের কাছে অনুরোধ করব। না হলে দেশে কিন্তু কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে। মানুষের যদি ক্রয় ক্ষমতা না থাকে তাহলে কিন্তু দেশে অনাচার বাড়বে। এই যে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এগুলো বাড়ছে, এর কারণ হচ্ছে মানুষের আর্থিকভাবে ব্যবস্থাপনা দুর্বল হয়ে গেছে। এই দুর্বলতাটা কাটাবার জন্য কর্মসংস্থান, কর্মসংস্থান এবং কর্মসংস্থান এবং নিম্ন আয়ের মানুষের হাতে কাজ, গ্রামের অর্থনীতিতে ফুয়েল ইনজেক্ট করতে হবে যাতে করে এখানে উৎপাদন বাড়ে, মানুষজন কাজ পায়, বিভিন্ন রকমের ছোট ছোট শিল্প কারখানায় সহায়তা দিতে হবে। জি, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সেই সাথে আমরাও প্রত্যাশা করছি এমন কিছুই হোক। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও বাংলাদেশের শ্রমবাজার পরিস্থিতি নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন সেন্টার ফর এনআরবি এর চেয়ারপারসন এম এ শেকেল চৌধুরী। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।